আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা দর্শন নিয়ে কথা বলবো যেটা নিয়ে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। নীরজ ওয়ালিয়ার অত্যন্ত আলোচিত এবং বেশ বিতর্কিত একটি জীবন দর্শন, যার মূল বিষয়বস্তু হল উচ্চাকাঙ্ক্ষা বনাম সাধারণ জীবনযাপন। চলুন কোনো রকম রাগঢাক না রেখে সম্পূর্ণ নিরপেক্ষভাবে পুরো বিষয়টা গভীরভাবে বোঝার চেষ্টা করি। একটু ভাবুন তো, কেউ যদি হঠাৎ আপনাকে বলে বসে, যদি সাধারণ থাকতে চাও তবে সাধারণই থাকো, কেউ তোমার পরোয়া করে না। বেশ শক্ত একটা ধাক্কা, তাই না? ঠিক এভাবেই বক্তার সমাজের প্রতি তার অত্যন্ত সরাসরি এবং ফিল্টারবিহীন আক্রমণাত্মক মনোভাবটা স্পষ্ট করে দিয়েছেন। এটি এমন একটা কথা যা একেবারে শুরুতেই আজকের আলোচনার সুরটা ঠিক করে দেয়। তো আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। 1. সাধারণ হওয়ার ফাঁদ। 2. সোশ্যাল মিডিয়ার সান্ত্বনা প্রত্যাখ্যান। 3. বিলাসবহুল জীবনের আসল মূল্য। 4. নারী পুরুষের ভূমিকা নিয়ে প্রথাগত দৃষ্টিভঙ্গি। এবং সবশেষে 5. সাফল্যের নিরেট গণিত। চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক। 1 নাম্বার, সাধারণ হওয়ার ফাঁদ, আরাম বনাম অর্জন। বক্তা এখানে খুব ইন্টারেস্টিং একটা তুলনা টেনেছেন। উনার মতে আমাদের সমাজে 2 ধরনের মানসিকতা দেখা যায়। একদিকে হলো 3 স্টার হোটেল মাইন্ডসেট, মানে যেখানে মানুষ ওয়ার্ক লাইফ ব্যালেন্স চায়, কোনো মতে একটা জবরদস্তি করে আনা আত্মতুষ্টিতে বাঁচতে চায়। আর অন্যদিকে একেবারে 7 স্টার বা বোর্জ আল আরব মানসিকতা, মানে লক্ষ্য অর্জনের জন্য চরম সংগ্রাম করা এবং খরচের সময় বিন্দুমাত্র দ্বিধা না করা। বুঝতেই পারছেন দুনিয়াটাকে তিনি কতটা চরম একটা দৃষ্টিকোণ থেকে দেখছেন। এখন প্রশ্ন আসতে পারে, এই দর্শনে অলসতা মানে আসলে কি? তিনি কিন্তু অলসতার খুব ভিন্ন একটা সংজ্ঞা দিয়েছেন। তার মতে দীর্ঘমেয়াদী আর বিশাল একটা সাফল্যের জন্য আমরা যখন দৈনন্দিন জীবনে ছোট ছোট আরাম বা সাময়িক আনন্দগুলোকে ছাড়তে ভয় পাই, সেই ভয়টাই হলো অলসতা। মানে আজকের আরামটুকু ছাড়তে না পারাই হলো সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে। 2 নম্বর, সোশ্যাল মিডিয়ার সান্ত্বনা প্রত্যাখ্যান, যেটাকে তিনি দুর্বলতার সমালোচনা বলছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করলে কিন্তু প্রায়ই কিছু মোটিভেশনাল বা সান্ত্বনামূলক কথা দেখি। যেমন ধরুন, সাধারণ হওয়া দোষের কিছু নয়, ব্যর্থ হওয়া ঠিক আছে, কিংবা মন খারাপ হওয়া বা কান্না করা একদম স্বাভাবিক। কিন্তু বক্তা এই কথাগুলোকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। তিনি এগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলছেন, মানুষ আসলে নিজেদের দুর্বলতা আর ব্যর্থতাকে জাস্টিফাই করার জন্যই এই ধরনের সস্তা অজুহাতগুলো ব্যবহার করে। নিজের এই যুক্তিটাকে আরও পোক্ত করতে তিনি দারুণ একটা ঐতিহাসিক উপমা দিয়েছেন। তিনি বলছেন, চিন্তা করে দেখুন, আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে সিংহ শিকার করতেন, তখন কি তারা মাঝপথে হঠাৎ থেমে গিয়ে বলতেন যে, ভাই, আমার খুব স্ট্রেস লাগছে, এখন একটু কান্না করা স্বাভাবিক? একদমই না। এই চরম নাটকীয় উদাহরণটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, বর্তমান প্রজন্মের এই ইমোশনাল সেন্সিটিভিটি আসলে এক ধরনের মানসিক দুর্বলতা। আমাদের আলোচনার তৃতীয় ধাপে আমরা দেখব বিলাসবহুল জীবনের মূল্য। 3 নম্বর, এলিটদের বাস্তবতা। এখানে তিনি সাধারণ আর এলিটদের জীবনের একটা বিরাট পার্থক্য তুলে ধরেছেন। ধরুন, একজন সাধারণ 9টা 5টার চাকরিজীবী মাসে 1 লাখ টাকা আয় করছেন। তাকে হয়তো একটা দুবাই ট্যুরে যাওয়ার জন্য টানা 6 মাস ধরে একটু একটু করে টাকা জমাতে হয়। কিন্তু এলিট বা বিলিয়নিয়ারদের বাস্তবতা তো এমন না। বক্তার মতে সত্যিকারের সাফল্য হলো সেই পর্যায়ে যেখানে ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য আপনাকে মাসের পর মাস টাকা জমাতে হবে না, বরং এটা হবে সকালে উঠে চা খাওয়ার মতোই দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ সিদ্ধান্ত। এবার চলে যাচ্ছি চতুর্থ অংশে। 4 নম্বর, নারী পুরুষের ভূমিকা নিয়ে সম্পূর্ণ প্রথাগত একটা দৃষ্টিভঙ্গি। এই বিষয়টা নিয়ে ইন্টারনেটে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে। বক্তা এখানে নারী ও পুরুষের জৈবিক ও সামাজিক শক্তির সম্পূর্ণ ভিন্ন দুটো দিকের কথা বলেছেন। তার দাবি, পুরুষরা জন্মগতভাবেই বাইরে জগতের সংগ্রাম, লড়াই আর উপার্জনের জন্য তৈরি। অন্যদিকে নারীদের তিনি দেখছেন এমনভাবে যে তারা ইমোশনালি অনেক বেশি স্ট্রং এবং তাদের মধ্যে মাতৃত্বসুলভ বোঝাপড়াটা প্রাকৃতিকভাবেই অনন্য। এর রেশ ধরেই তিনি বলছেন, রান্নাঘর মোটেও কোনো খারাপ জায়গা হতে পারে না। তার সোজা কথা হল, আধুনিক সোশ্যাল মিডিয়া আর ফেমিনিজম অযথায় আমাদের এই প্রথাগত দক্ষতাগুলোকে নেতিবাচকভাবে তুলে ধরেছে।
তার মতে এই যে রান্না করা বা পরিবারের যত্ন নেওয়া, এই ট্রেডিশনাল কাজগুলো সমাজের জন্য অত্যন্ত মূল্যবান এবং সম্পূর্ণ গ্রহণযোগ্য একটা ব্যাপার। সব শেষে আমরা আসছি আজকের আলোচনার পঞ্চম এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে ৫ নম্বর সাফল্যের নিডেড গণিত, যেখানে তিনি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের একটা চমৎকার কোডিং উদাহরণ টেনেছেন। বিষয়টা পরিষ্কার করার জন্য ধরুন দুজন শিক্ষার্থীর কথা চিন্তা করি। স্টুডেন্ট এ তার জীবনে দারুণ একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনে চলে। সে পড়াশোনার পাশাপাশি জীবনটাকে উপভোগ করতে চায়, তাই দিনে মাত্র একটি কোডিং প্রবলেম সলভ করে। আর অন্যদিকে স্টুডেন্ট বি হল বক্তার সেই চরমপন্থী দর্শনের অনুসারী। তার মধ্যে আছে চরম ফোকাস, আর তাই সে কোনো দিকে না তাকিয়ে দিনে 10টি প্রবলেম সলভ করে। এবার একটু অঙ্কটা কষে দেখুন তো। ৩,৬৫০। হ্যাঁ, মাত্র ১ বছরে স্টুডেন্ট বি একটানা নিরবচ্ছিন্ন পরিশ্রম করে ঠিক এতগুলো প্রশ্নের সমাধান করে ফেলেছে। এই বিশাল সংখ্যাটাই কিন্তু আসল কথা বলছে। বক্তা দেখাচ্ছেন যে প্রতিদিনের কাজের ধারাবাহিকতা যখন এরকম একটা চরম মাত্রায় পৌঁছায়, তখন তার কম্পাউন্ডেড রেজাল্ট বা চূড়ান্ত ফলাফলটা কতটা অভাবনীয় হতে পারে। এই টেবিলটা দেখলে পুরো গাণিতিক হিসাবটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্টুডেন্ট এ বছরে সমাধান করছে মাত্র ৩৬৫টি প্রশ্ন। বক্তার মতে এই অ্যাপ্রোচ নিয়ে গুগলের মতো টপ কোম্পানিতে তার চাকরির সম্ভাবনা -১০০%, মানে সে নিশ্চিতভাবেই রেসে পিছিয়ে আছে। কিন্তু স্টুডেন্ট বি বছরে ৩,৬৫০টি প্রশ্নের সমাধান করে নিজের সাফল্যের সম্ভাবনা একেবারে ১০০% নিশ্চিত করে ফেলছে। এই গাণিতিক মডেলটার মূল কথা হলো ওই যে ব্যালেন্সড লাইফ বা ভারসাম্যপূর্ণ জীবন, ওটার মানেই হলো ব্যর্থতা। আর এই চরম মাত্রার পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র গ্যারেন্টি। পুরো বিশ্লেষণ জুড়ে আমরা যে তীব্র আর আপোষহীন একটা দর্শন দেখলাম, সেটার শেষে এসে আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। আসলেই কি চরম ত্যাগ স্বীকার করাই চূড়ায় পৌঁছানোর একমাত্র উপায়, নাকি এই যে কাজের জন্য নিজের ব্যক্তিগত জীবন, আরাম বা ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে পুরোপুরি বিসর্জন দেওয়া, এর পেছনে লুকিয়ে আছে মানসিক স্বাস্থ্যের কোনো এক অদৃশ্য চড়া মূল্য? চরম সাফল্য নাকি জীবনের ভারসাম্য, এই দুটোর মাঝখানের রেখাটা আসলে কোথায় টানা উচিত? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা আজ আপনাদের হাতেই ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবেন, কথা হবে পরের কোনো বিশ্লেষণে।